হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা স্থির তড়িতের অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যাকে বাংলায় তড়িৎ বলরেখা এবং তার কিছু ধর্ম নিয়ে অর্থাৎ প্রপার্টিস অফ ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই চলে যাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা কী, অর্থাৎ তড়িৎ বলরেখা কী। তো আগের ভিডিও অবধি আমরা কি দেখছিলাম, একটি আধান যদি ছিল, একটি ধরুন প্লাস আধান ছিল, সেই আধানের চারপাশে একটা অঞ্চল আছে। সেই চারপাশের অঞ্চলে যদি আমরা একটা অন্য কোনো আধানকে আনি, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, সেই আধানটি বল অনুভব করবে। তো এখানে কথাতেই আসছে যে সে বল অনুভব করবে, অর্থাৎ আমরা ইলেকট্রিক ফিল্ডকে ফিল করতে পারি। যখন অন্য কোনো আধানকে এই প্লাস কিউ আধানের ফিল্ড যেটা জোন আছে, যে এরিয়াটা আছে বা যে ভলিউমটা আছে, আয়তনটা আছে, তার মধ্যে যদি আনি, তাহলে তখন সেই আধানটি বল অনুভব করবে, মানে এটাকে আমরা ফিল করতে পারি, দেখতে পাই না। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই তড়িৎ ক্ষেত্রকে ভিজুয়ালাইজেশন করার জন্য, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র ঠিক কেমনভাবে ছড়িয়ে আছে কোনো একটি আধানের জন্য, মানে তাকে ভিজুয়ালাইজেশন করানোর জন্য বা তাকে রিপ্রেজেন্ট করানোর জন্য এই ফিল্ড লাইনের ধারণাটি নিয়ে আসেন। অর্থাৎ এই যে তড়িৎ বলরেখা, সেটি কিন্তু পুরোপুরি একটি কল্পনার জিনিস, এর বাস্তব কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র একটি আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডটি ঠিক কেমনভাবে তার আশেপাশে ছড়িয়ে আছে তাকে দেখানোর জন্য আমাদের তড়িৎ বলরেখার কাজে লাগবে। এই যে তড়িৎ বলরেখা, তাকে ডিফাইন কী করে করা হলো? কোনো একটি জায়গায় কোনো একটি আধানের তড়িৎ বলরেখাকে আমরা যদি এইভাবে দেখি, সেই তড়িৎ বলরেখার যে কোনো একটি বিন্দুতে, অর্থাৎ ধরলাম এই বিন্দুতে বা এই বিন্দুতে বা এই বিন্দুতে, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বা ট্যানজেন্ট ওই বিন্দুতে লব্ধি ইলেকট্রিক ফিল্ডের মানকে নির্দেশ করবে। অর্থাৎ কি? অর্থাৎ যদি আমি এখানে ট্যানজেন্ট আঁকি, তাহলে এই ট্যানজেন্ট এই জায়গায় তড়িৎ ক্ষেত্রকে নির্দেশ করবে। তাহলে তড়িৎ বলরেখার সংজ্ঞা কী লেখা হলো? তড়িৎ বলরেখার সংজ্ঞায় এইভাবে বলা হলো যে তড়িৎ বলরেখা একটি এমন কাল্পনিক রেখা, যেই কাল্পনিক রেখার ওপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই নির্দিষ্ট বিন্দুর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্যের দিককে নির্দেশ করে। এবং এই যে তড়িৎক্ষেত্র প্রাবল্যের দিকটি, সেটি কিন্তু লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য। এই ওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে, লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য। এখানে শুধু তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান বলছি না, লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্যের মানকেই নির্দেশ করছে। যদি আমরা আরও ডিটেলসে যাই, ধরলাম একটি প্লাস কিউ আধান আছে। এই প্লাস কিউ আধানের জন্য এর চারপাশে ঠিক কেমনভাবে ইলেকট্রিক ফিল্ডটা ছড়িয়ে আছে, সেইটিকে দেখানোর জন্য আমরা আগেই বললাম ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাহায্য নিই, অর্থাৎ তড়িৎ বলরেখার সাহায্য নিই। তাহলে সেটি কেমনভাবে ছড়িয়ে আছে সেটি দেখি। তো দেখো, ধরলাম তাকে দেখানোর জন্য আমরা একটি একক ধনাত্মক আধান, যে কোনো জায়গায় আমরা যখনই কোনো আধান সম্পর্কিত কোনো কিছু জিনিস টেস্ট করতে যাই, তখন আমাদের একটি টেস্ট চার্জ প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে টেস্ট চার্জ। তাহলে এই টেস্ট চার্জ দিয়েই আমরা যাবতীয় যা জিনিস, যেমন আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম তখন কিন্তু টেস্ট চার্জ দিয়েই আমরা সেটিকে দেখেছিলাম যে তার মান কত। ঠিক একইভাবে এখন করলাম কি, এই টেস্ট চার্জটিকে ধরে আমি এই প্লাস ওয়ানের কাছাকাছি আনার ট্রাই করলাম। তাহলে তখন কি হবে? তখন এই প্লাস কিউ আধানটি এই প্লাস ওয়ান আধানটিকে ঠেলে দেবে। তাহলে কোন দিক বরাবর ঠেলে দেবে? তাহলে এই দিক বরাবর ঠেলে দেবে। আমি এই আধানটিকে আবার ধরলাম, এদিক বরাবর আনার চেষ্টা করলাম, তখনও তাকে এই প্লাস কিউ একটি বল প্রয়োগ করে ঠেলে দেবে। তাহলে কোন দিকে বল প্রয়োগ হলো? তাহলে এদিক বরাবর বল প্রয়োগ হলো। যদি আমি বারবার প্লাস ওয়ানটিকে এই প্লাস কিউর কাছাকাছি আনতে যাই, তাহলে বারবার এই প্লাস ওয়ানটিকে এই প্লাস কিউটি ঠেলে দেবে। এবং ঠেলে দেওয়ার জন্য এই দিক বরাবর আমরা বলতে পারি যে প্লাস কিউ আধানটির তড়িৎ ক্ষেত্রটি আছে। সেই তড়িৎ ক্ষেত্রটি এইভাবে থাকার জন্য যখনই প্লাস ওয়ান আধানটিকে আমি কাছে আনার চেষ্টা করছি, তখনই এই প্লাস কিউ চার্জটি একে এদিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে নির্দেশ করার জন্য এই লাইনগুলির আমি সাহায্য নিয়েছি। তাহলে এই লাইনগুলিকে আমি তড়িৎ বলরেখা বলবো। যদি একটি মাইনাস কিউ আধান থাকতো, তার কাছে যদি এই প্লাস ওয়ান আধানটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তাহলে সে তাকে এই বরাবর টেনে নিত। অর্থাৎ মাইনাস কিউ আধানের জন্য তার তড়িৎ ক্ষেত্রের দিকটি অরীয়ভাবে অন্তর্মুখী হয়। মানে কি, আমরা বলতে পারবো যে মাইনাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রটি ভেতরের দিকে থাকে, অন্তর্নিহিত হয়। এখানে ভেতর দিকে কেন স্যার নিলাম, বাইরের দিকে কেন নিলাম না? কারণ টেস্ট চার্জটিকে আমরা প্লাস ওয়ান ধরেই আমরা টেস্ট করব। তো
তো +1কে ধরলে এই মাইনাস একে আকর্ষণই করবে, কখনো বিকর্ষণ করতে পারবে না। যাই হোক, তাহলে কী দেখতে পেলাম যে ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বর্ধকাগুলি অরীয়ভাবে বহির্মুখী হয় এবং মাইনাস আধানের ক্ষেত্রে, ঋণাত্মক আধানের ক্ষেত্রে এই তড়িৎ বর্ধকগুলি অরীয়ভাবে অন্তর্মুখী হয়। এখন এই তড়িৎ বর্ধরেখার কিছু প্রপার্টি আছে, কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলি আমরা একটু দেখে নিই। তো প্রথম ধর্ম এলো, এই ধর্মটি আমরা আগের স্লাইডেই দেখলাম যে কোনো ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বর্ধকাগুলি অরীয়ভাবে বহির্মুখী হয় এবং কোনো ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বর্ধকাগুলি অরীয়ভাবে অন্তর্মুখী হয়। তাকেই এখানে লেখা আছে, ইট হ্যাজ রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন ফর ডিসক্রিট পজিটিভ চার্জ অ্যান্ড রেডিয়ালি ইনওয়ার্ড ডাইরেকশন ফর ডিসক্রিট নেগেটিভ চার্জ। তাহলে যদি আমরা আরেকবার এঁকে নিই তাহলে কি দেখতে পাবো যে ধনাত্মক আধানের জন্য তড়িৎ বর্ধরেখা অরীয়ভাবে বহির্মুখী হয় এবং ঋণাত্মক আধানের জন্য তড়িৎ বর্ধরেখা অরীয়ভাবে অন্তর্মুখী হয়। এটা ছিল তড়িৎ বর্ধরেখার প্রথম ধর্ম। আমরা তড়িৎ বর্ধরেখার দ্বিতীয় ধর্মে চলে এলাম। কি বলছে? ফিল্ড লাইনস আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য চার্জ কন্ডাক্টর। এর মানে কি, যদি কোনো আধানগ্রস্ত পরিবাহী আছে তার সঙ্গে এই তড়িৎ বর্ধকগুলি সবসময় 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ সমকোণে থাকবে। এটি একটু বুঝে নিই। ধরলাম একটি স্ফিয়ার আছে, একটি গোলক আছে। এই গোলককে আমি আধান দিলাম। কী আধান দিলাম? ধরলাম প্লাস আধান দিলাম। যদি এই গোলকটি পরিবাহী হয় তাহলে সমস্ত আধানগুলি এর সারফেসে চলে আসবে। এখন ধরলাম কি, এর থেকে যে ফিল্ড লাইন্সটি বার হয়েছে সেইটি 90 ডিগ্রি কোণ করে নেই, ধরলাম থিটা কোণ করে আছে। তাহলে যদি এই জায়গাটা একটু বড় করে আঁকি তাহলে কি দেখতে পাবো যে এই দিক বরাবর ফিল্ড লাইন্সটি আছে। এখন আমরা জানি এই ফিল্ড লাইন্সের যে কোনো একটি বিন্দুতে, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ধরলাম এই বিন্দুতে আর এই বিন্দুতে, যে কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই জায়গার ইলেকট্রিক ফিল্ডকে নির্দেশ করে। আর এখানে দেখতেই পাচ্ছি ফিল্ড লাইনটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের ওপর স্পর্শক সেই স্ট্রেট লাইনটিই হয়। তাহলে এখানে স্পর্শকটি এই বরাবরই যাবে, মানে ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনেই থাকবে। তাহলে আমি কি বলতে পারি যে এই যে পরিবাহী গোলকটি আছে, এই পরিবাহী গোলকের থেকে যে ফিল্ড লাইনটি বেরিয়ে এসছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকটি এই দিকে হবে। এখন তাহলে এই যে ই আছে, এই ই এর জন্য আমরা দুটো কম্পোনেন্ট পাবো। একটা পাবো এইদিকে ই কস থিটা, আরেকটি পাবো এদিক বরাবর, সেটি হবে ই সাইন থিটা। আমি এখানে দুটি কারণ দেখাবো যার জন্য তোমরা বুঝতে পারবে যে ফিল্ড লাইন্সটি সবসময় 90 ডিগ্রি কোণ করেই থাকে। দেখা যাক। প্রথম কারণটি হচ্ছে, দেখো, যদি এখানে ই কস থিটার কম্পোনেন্টটি থাকে তাহলে এই যে এখানে যে আধানগুলি আছে সেই আধানগুলির উপর এদিক বরাবর একটি বল কাজ করবে। কারণ আমরা জানি যে কোনো আধান কিউ আধানের ওপর প্রযুক্ত বল কত হয়? এফ ইকুয়াল টু হয় কিউ ইন্টু ই। অর্থাৎ যদি এখানে আমাদের ই কস থিটা আছে তাহলে এখানে যে আধানটি আছে, ধরলাম এখানে এই যে আধানটি আছে সেই আধানটির ওপর প্রযুক্ত বল কত হবে? ক্যাপিটাল এফ ইকুয়াল টু হবে কিউ ই কস থিটা। ই এর কাজটা এখানে ই কস থিটা করবে। তাহলে কি, তাহলে এখানে যদি এই ঘটনাটি ঘটে এই আধানটি এই বরাবর সরে যাবে, কিন্তু অরিজিনালি তা তো হয় না, কিন্তু আধানটি তো মুভমেন্ট করে না। তাহলে এখানে ই কস থিটার কোনো মান নেই, কারণ আধানের মান তো আছে। তাহলে ফোর্সের মানটি একমাত্র 0 হতে পারে যদি কস থিটার মানটি 0 হয়। তাহলে তাহলেই ফোর্সটি 0 হবে। আর কস থিটা 0 কখন হয়? যখন থিটা হয় 90। অর্থাৎ ই কস থিটার, তাহলে যদি থিটার 90 হয় তাহলে এই ছবিতে এই যে থিটার আছে তাহলে এখানে ছবিটি তাহলে এখন কেমন হয়ে যাবে? এখন ছবিটি হয়ে যাবে এমনি হয়ে যাবে। একটি স্ফিয়ার আছে, কে ফিল্ড লাইন্সটি বার হচ্ছে এবং ফিল্ড লাইন্সটি এই বরাবর আছে, অর্থাৎ থিটার মানটি 90 হবে। আরেকটি কারণ হলো, এখন সেকেন্ড কারণে ধরলাম যে চলো এই ফোর্সটা লাগছে, আমি ধরে নিলাম এই ফোর্সটা এখন লাগছে এই আধানটির উপর। যদি এই আধানটির উপর এই ফোর্সটি লাগে তাহলে এই আধানটি আগে এগিয়ে আসবে, তার আগের প্লাস আধানটিকে ঠেলে দেবে, এই প্লাস আধানটি আবার তার আগের প্লাস আধানটিকে ঠেলে দেবে। এভাবে করে করে প্রত্যেকটি আধানকে ঠেলে দেবে। তাহলে এখানে একটি আধানের সার্কুলেশন শুরু হবে।
আর আধানের সার্কুলেশন চালু হলেই আমরা জানি সেখানে কারেন্ট পাওয়া যায়। তাহলে চার্জ কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কখনো কোনো কারেন্ট দেখতে পাই না। তো যদি কারেন্ট দেখতে না পাচ্ছি তার মানে কি, তার মানে ই কস থিটার কোনো ফোর্স লাগেনি। আর যদি ই কস থিটার কোনো অস্তিত্ব নেই, তো যদি ই কস থিটা 0, তাহলে সেই একই কেস যে থিটা 90 হবে, অর্থাৎ এই ছবিটি আসবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ফিল্ড লাইন্স আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য চার্জ কন্ডাক্টর, কোনো আহিত পরিবাহীর জন্য লম্বভাবে থাকে। এর পরের কি ধর্মতে যাচ্ছি? এর পরের ধর্ম হলো ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। এর মানে কি? দুটি ফিল্ড লাইন আছে, ধরলাম এটি একটি ফিল্ড লাইন আর এটি একটি ফিল্ড লাইন। এরা কখনোই পরস্পরকে এইভাবে ছেদ করবে না। কেন করবে না? যদি আমরা একটু ভেবে দেখি, এইটাকে ধরার জন্য আমি একটু অন্য কনসেপ্ট লাগাচ্ছি। ধরে নাও এটি একটি বস্তু আছে, যার মান দিলাম, যার ভর দিলাম m, আর এদিক বরাবর একটি ফোর্স লাগছে, ধরলাম F1, আর এদিক বরাবর আরেকটি ফোর্স লাগছে, যার মান বললাম F2। এখন যদি আমাকে এই বিন্দুতে বলের মান বার করতে বলে, তাহলে কিন্তু আমরা এখানে F1 বা F2 না বলে আমরা কিন্তু লব্ধির বলটি বলবো, যেখানে লব্ধির বলটি হবে F1 প্লাস F2 তার স্কোয়ার দিয়ে রুট হবে। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে ফোর্স এখানে ভেক্টর, আর ভেক্টরের ক্ষেত্রে কখনো আমরা দুটি যদি একের বেশি ভেক্টর থাকে তাহলে তার জন্য লব্ধিকেই নির্দেশ করি, কখনো একটি সিঙ্গেল ভেক্টরকে আমরা কোনো একটি বিন্দুতে নির্দেশ করি না। এখানে এই বিন্দুতে F1 বা F2-র কোনো কাজ নেই, এখানে যা কাজ আছে রেজাল্টেন্টের কাজ আছে। ঠিক একইভাবে তাহলে ইলেকট্রিক ফিল্ডও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যদি এই বিন্দুতে যেখানে এই দুটি ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট করেছে, সেখানে যদি দেখি এইটি হচ্ছে 1 নম্বর লাইন, এটা হচ্ছে 2 নম্বর লাইন, তাহলে 1 নম্বর লাইনের উপর এই বরাবর ট্যানজেন্ট আঁকতে পারবো, আর 2 নম্বর লাইনের উপর এই বরাবর ট্যানজেন্ট আঁকতে পারবো। তাহলে যদি ট্যানজেন্ট আঁকতে পারি, তাহলে কি 1 নম্বরের জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এই বরাবর, আর এখানে 2 নম্বর লাইনের জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এই বরাবর। কিন্তু আমরা জানি কি, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটা বিন্দুতে কখনো দুটো ভেক্টর কোয়ান্টিটি থাকতে পারে না। যদি একটু আমরা ভেবে দেখি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হওয়ার জন্য তার একটি লব্ধি কাজ করার দরকার ছিল। তাহলে এখানে দুটি ফিল্ডের আমরা কি পাচ্ছি? তাহলে এই বিন্দুতে আমরা দুটি ইলেকট্রিক ফিল্ডের দিক পেয়ে যাচ্ছি, অর্থাৎ এর কোনো রেজাল্টেন্ট ফিল্ডের দিক নেই। এর মানে কি? এর মানে হলো আমরা ফিল্ড লাইন্সের ডেফিনেশনই বলা ছিল যে যখনই কোনো ফিল্ড লাইন্সের ওপর আমরা কোনো ট্যানজেন্ট ড্র করব, সেটি লব্ধি প্রাবল্যের দিককে নির্দেশ করবে। অর্থাৎ E1ও দেখাচ্ছে লব্ধি প্রাবল্য, আবার E2ও দেখাচ্ছে লব্ধি প্রাবল্য, কিন্তু আগে দেখে নিচ্ছি একটি বিন্দুতে ভেক্টরের ক্ষেত্রে একটি মাত্রই লব্ধি কাজ করতে পারে, সেখানে অনেকগুলি ভেক্টর কাজ করলেও লব্ধি কিন্তু একটিই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ভেক্টর হয়, সেটি একটি বিন্দুতে অনেকগুলি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়াশীল করে, তাহলেও কিন্তু সেখানে রেজাল্টেন্ট একটিই হবে। ডেফিনেশনেই বলা আছে যে বিন্দুতে স্পর্শ সেটি রেজাল্টেন্ট ফিল্ডকেই দেখায়। তো এখানে E1টাও রেজাল্টেন্ট বা E2টাও রেজাল্টেন্ট, তাহলে এটি সম্ভব নয়। তাহলে কখনোই কিন্তু দুটি ফিল্ড লাইন্স নিজেদেরকে ইন্টারসেক্ট করতে পারবে না। এই কারণে আমরা দেখতে পাই যখন দুটি প্লাস আধানকে আমরা পাশাপাশি রাখবো, তখন কিন্তু ফিল্ড লাইন্সগুলি এমনি হবে, অর্থাৎ এমন করেই ওরা থাকবে যাতে কোনোভাবে তারা ইন্টারসেক্ট না করতে পারে। এবং এইখান থেকে এই রেঞ্জের মধ্যে কোনো একটি বিন্দুতে আমরা E=0 পাবো। আবার একইভাবে যদি আমরা দুটি মাইনাস চার্জকে রাখি, তাও এই একই ছবি দেখতে পাবো। কিন্তু যদি আমরা একটি প্লাস ও একটি মাইনাস রাখি, ধরলাম একটি মাইনাস আছে, আরেকটি ধরলাম প্লাস আছে, তখনও কিন্তু কী দেখতে পাবো? তখন দেখতে পাবো ফিল্ড লাইন্সগুলি এখান থেকে বার হবে এবং এর মধ্যে প্রবেশ করবে, আবার এর থেকে বার হবে, এর মধ্যে প্রবেশ করবে, এইভাবে থাকবে। কিন্তু কখনোই কিন্তু ইন্টারসেক্ট করবে না। দেখো এখানেও ইন্টারসেক্ট করেনি, এখানেও ইন্টারসেক্ট করেনি। অর্থাৎ কী দেখতে পেলাম? অর্থাৎ দেখতে পেলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেন ইন্টারসেক্ট করে না। আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক এরপরে চলে যাচ্ছি নেক্সট প্রপার্টিতে। ফিল্ড লাইন্স নেভার ফর্ম আ ক্লোজ লুপ। এর মানে কি? একটি মাইনাস কিউ আছে, আরেকটি ধরলাম প্লাস কিউ আছে। তাহলে প্লাস কিউ থেকে ফিল্ড লাইন্স বার হয় আর মাইনাস কিউতে গিয়ে কনভার্জ করে, সেটা আমরা জানি। এইভাবে গিয়ে কনভার্জ করবে, এখান থেকেও তাই হবে।
তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ফিল্ড লাইন্সগুলি দেখো এখান থেকে এই প্লাস আধান থেকে স্টার্ট হয়েছে এবং মাইনাসে গিয়ে শেষ হয়েছে, আবার কিন্তু ঘুরে কিন্তু এখানে ফিরে আসেনি। অর্থাৎ আমরা ক্লোজ লুপ কাকে বলি, যখন একটি এইভাবে গিয়ে আবার এভাবে ওইখানেই ঘুরে আসে, মানে এইভাবে থাকবে আরোটি, যে পয়েন্টে শুরু সেই পয়েন্টেই শেষ হবে এসে ঘুরে। এখানে হয়নি, তাই এটা ক্লোজ লুপ করতে পারে না। কিন্তু যদি আমরা ম্যাগনেট নিতাম, যখন আমরা দেখবো ম্যাগনেট নিয়ে পড়বো তখন দেখতে পাবো, যদি আমরা ম্যাগনেট নিই, নর্থ পোল সাউথ পোল নিই, তো ওরকমই তো নর্থ পোল থেকে ফিল্ড লাইন্স বার হয়ে সাউথে ঢুকে বাইরের ক্ষেত্রে এটা হয়। আর চুম্বকের ভেতরে ফিল্ড লাইন সাউথ থেকে নর্থে যায়। অর্থাৎ দেখো, যদি এখান থেকে স্টার্ট হচ্ছে আবার ঘুরে এসে এই বরাবর যাচ্ছে, মানে একটি ক্লোজ লুপ তৈরি করে। অর্থাৎ ফিল্ড লাইন্স, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিন্তু ক্লোজ লুপ তৈরি করতে পারে। যখন ম্যাগনেট পড়বো তখন আমরা আরও জানবো। লাস্ট প্রপার্টিতে যাই। লাস্ট প্রপার্টি হচ্ছে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য ডেন্সিটি অফ দ্য ফিল্ড লাইন্স। এর মানে কি, ধরলাম এই প্লাস চার্জের, ধরলাম এটি ফিল্ড লাইন্স। তো যদি আমরা একদম কমন সেন্সে ভাবো, যদি একটা +1 চার্জকে আমি এখানে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ বল দিয়ে এই প্লাস কিউ, ধরে নিলাম এখানে কিউ আছে, এই কিউ আধানটি যতটি বল দিয়ে ঠেলে দেবে একে, এই +1টিকে আমি যদি এখানে নিয়ে আসি আরও জোরে ঠেলে দেবে। অর্থাৎ সামনে যত আসবো দেখো তত, একটি এখানে ক্ষেত্রফল কল্পনা করে নিই, একটি তল আছে ধরলাম, এই তলে দেখো 4টে ফিল্ড লাইন্স ক্রস করছে। এই তলটিকে আমি যদি একটু এগিয়ে নিয়ে আসি, তাহলে কি দেখতে পাবো, এই ফিল্ড লাইন্সগুলি কমে গিয়ে 3টি হয়ে গেছে। অর্থাৎ এই রিজিয়ানে যেখানে ফিল্ড লাইন্সের ঘনত্ব বেশি বা সংখ্যা বেশি, সেখানে খুব ডেন্সিটি খুব বেশি হবে, সেখানে ফিল্ডের পরিমাণটা, তড়িৎ ক্ষেত্রের প্রবলের মানটিও বেশি হবে। আর যত ফিল্ড লাইন্সের সংখ্যা কমতে থাকবে তত কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্রের মানটিও, তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটিও কম পাবো। তাহলে এই ছিল আমাদের ফিল্ড লাইন্সের যাবতীয় জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু নিয়ে ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি জানার ইচ্ছে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন ভিডিও আসবে এবং আশা করি তোমাদের যত কিছু ডাউট আছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। বাই জিনিয়াস।